হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির যে এমসিকিউ চলছিল, ম্যারাথন এমসিকিউ চলছিল 1000টা প্রশ্নের। তো আজকে তোমাদের সেটার পার্ট 3 আমি শুরু করছি। চলো তাহলে স্টার্ট করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককে বলবো একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশনে অবশ্যই জুড়ে যেও। দেখো আগের দিন 268 অবধি হয়েছিল, আজকে 269 থেকে হবে। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য হলো শিক্ষার কেন্দ্রে শিশু অবস্থান করে, শিক্ষার্থী শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি স্বাধীনভাবে গ্রহণ করতে পারে, 3 বহুমুখী পরিবেশে অভিযোজনে ক্ষমতা লাভ করতে পারে, 4 শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক এবং নান্দনিক গুণাবলী অর্জন করতে পারে। দেখো শিশু কেন্দ্রিক শিক্ষা, প্রগতিমূলক শিক্ষা, এগুলোর ওপর ডিটেলস ভিডিও আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো যারা আমার ওই ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। পরবর্তী প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার সূচনা হয় অষ্টাদশ শতাব্দীতে। শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে জ্যাক্স রুসো। দেখো পরবর্তী প্রশ্ন 272, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। 1, শিক্ষার্থী নিজের ইচ্ছা আগ্রহ অনুসারে শিক্ষা গ্রহণ করার স্বাধীনতা পায়। শিক্ষা সক্রিয়তা ভিত্তিক, প্রত্যক্ষ কর্মের মধ্য দিয়ে শিক্ষার্থীকে হাতে কলমে শেখানো হয়। 3, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। 4, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। 5, শিক্ষার্থীর বৃত্তিগত অনুরাগ জাগ্রত করে। 6, ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটে। 7, শিক্ষক শিক্ষার্থীর মানবিক সম্পর্কে যথেষ্ট উন্নতি ঘটে। 8, মনোবিদ্যার পরীক্ষণমূলক তত্ত্ব এবং নীতিগুলি প্রয়োগ করা হয়। 9, জীবন কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি গড়ে তুলতে সাহায্য করে। 10, শিক্ষার্থীকে সুনাগরিক তৈরি করে। 10 আবার দেখো এটা 11 নম্বর হবে অবাধ স্বাধীনতার সুযোগ দান, এবং 12 নম্বর হবে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির ব্যবহার। তো এইগুলো হচ্ছে তোমাদের শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। কোয়েশ্চেন নাম্বার 273, দেখো নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়? দেখো শিক্ষার্থী নিজের আগ্রহ অনুসারে শিক্ষা গ্রহণ করার স্বাধীনতা পায়, এটা তো আমরা একটু আগেই পড়লাম। জীবন কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি গড়ে তুলতে সাহায্য করে, অবশ্যই ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা। এবং ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটে না, এটা আমরা বলতে পারি না যে ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটে না, কারণ ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটে থাকে। পরবর্তী প্রশ্ন, প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয় আমেরিকায়। প্রগতিবাদ দর্শনের মূল লক্ষ্য ছিল শিক্ষাক্ষেত্রে নমনীয় মনোভাব গঠন করা। প্রগতিবাদ দর্শনের মূল ভিত্তি হলো পরীক্ষণবাদ এবং প্রয়োগবাদ। পরীক্ষণবাদ এবং প্রয়োগবাদের মূল প্রবক্তা ছিলেন পিয়ার্স জেমস জন ডিউই। প্রগতিবাদের জনক কাকে বলা হয়? জন ডিউইকে। শিশু শিক্ষা আন্দোলনের প্রধান কারণ মনস্তাত্ত্বিক। প্রগতিবাদী শিক্ষার নীতি হলো শিশুকে সম্পূর্ণ গতিশীল এবং সজীব প্রাণী বলে বিবেচনা করা, স্বাভাবিক বিকাশের জন্য শিশুকে স্বাধীনতা দান করা, বিজ্ঞানসম্মতভাবে শিশুর বিকাশ পর্যালোচনা করা। দেখো এই তিনটাই কিন্তু সঠিক, তাহলে বলতে পারি উপরের সবগুলি হচ্ছে কারেক্ট আনসার। শিক্ষা মনস্তত্ত্বের সর্বাপেক্ষা অধিক আলোচিত মানসিক ক্ষমতাটি হলো বুদ্ধি। কোয়েশ্চেন নাম্বার 282, জ্ঞান অর্জন এবং প্রয়োগ করার ক্ষমতা হলো বুদ্ধি। বুদ্ধি হলো যা বুদ্ধি অভিক্ষা পরিমাপ করে। ইন্টেলিজেন্স, হোয়াট ইন্টেলিজেন্স টেস্ট। তো এ কথা কে বলেছেন? বোরিং বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 284 কি বলেছে? বুদ্ধি হলো সহজাত জ্ঞানমূলক ক্ষমতা। সংজ্ঞাটি কে দিয়েছেন? সিরিল বার্ড। বুদ্ধি দু রকমের, এ বুদ্ধি এবং বি বুদ্ধি, একথা কে বলেছেন? হেব বলেছেন। 286, আরবি ক্যাটেলের মতে দুটি বুদ্ধি, তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধি। পরবর্তী প্রশ্ন, বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। সংজ্ঞাটি কে দিয়েছেন? টারম্যান। 288, বুদ্ধি হলো শিখন ক্ষমতা। ইন্টেলিজেন্স ইজ দ্য লার্নিং এবিলিটি। সংজ্ঞাটি কে দিয়েছেন? বাকিংহাম। দেখো বুদ্ধাঙ্কের শ্রেণীবিন্যাস করে দেওয়া আছে, তো এই পুরোটা বুদ্ধাঙ্কের শ্রেণীবিন্যাস। 140-এর উপরে আইকিউ হলে অত্যন্ত মেধাবী হয়, 120 থেকে 139 হলে উচ্চ মেধা সম্পন্ন, 110 থেকে 119 হলে মেধাবী, 90 থেকে 100 হলে সাধারণ বা গড় বুদ্ধি সম্পন্ন, 80 থেকে 89 হলে অল্প বুদ্ধি, 70 থেকে 79 হলে খুব অল্প বুদ্ধি, 70-এর কম হলে মানসিক প্রতিবন্ধী। ওকে, তো এটা হচ্ছে বুদ্ধির শ্রেণীবিন্যাস।
এবারে দেখো থর্নডাইক বুদ্ধিকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন: মূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, সামাজিক বুদ্ধি। হাতে কলমে কাজ করার ক্ষেত্রে যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে মূর্ত বুদ্ধি বলে, যেমন যন্ত্রের বিভিন্ন অংশে জোড়া লাগানো ইত্যাদি। ভাষার ব্যবহার, সংখ্যার ব্যবহার, চিন্তা, কল্পনা, যুক্তি নির্ণয় ইত্যাদি ক্ষেত্রে যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে বলা হয় বিমূর্ত বুদ্ধি, যেমন গাণিতিক সমস্যা সমাধান করা। কোয়েশ্চেন নাম্বার 299, দৈনন্দিন জীবনের সামাজিক পরিবেশে সার্থক প্রতিক্রিয়া করতে যে বুদ্ধির প্রয়োজন হয় তাকে সামাজিক বুদ্ধি বলে, যেমন সকলের সঙ্গে মিলেমিশে কাজ করা, লোভী না হওয়া। বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তাকে, তো ইউনিফ্যাক্টর থিওরি এই তত্ত্বের প্রবক্তা হবে আলফ্রেড বিনে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা চার্লস স্পিয়ারম্যান। তারপরে দেখো, বুদ্ধির বহু উপাদান বা দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা থর্নডাইক। বুদ্ধির প্রাথমিক মানসিক তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব গ্রুপ ফ্যাক্টর থিওরি এর প্রবক্তাকে থার্ডস্টোন। বুদ্ধির বাছাই তত্ত্বের প্রবক্তাকে থমসন। বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের প্রবক্তা গিলফোর্ড। বুদ্ধির হাইরার্কি তত্ত্বের প্রবক্তা বার্ট অ্যান্ড ভার্নন। দেখো, বুদ্ধি চ্যাপ্টারটা আমি তোমাদের পুরোটা করিয়ে দিয়েছি, তো যারা আমার ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। সেখানে ডিটেলসে আমি কিন্তু সমস্ত তোমাদের যে থিওরিগুলো করিয়ে দিয়েছি। তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব, ইনফরমেশন থিওরি অফ ইন্টেলিজেন্স স্টার্নবার্গ। বহুবিধ বুদ্ধির তত্ত্ব গার্ডেনার। বুদ্ধিকে একক শক্তি হিসেবে কল্পনা করেছেন স্টার্ন। চার্লস স্পিয়ারম্যানের মতে বুদ্ধি দুটি উপাদান নিয়ে গঠিত, একটিকে বলা হয় সাধারণ শক্তি জি, অপরটি হলো বিশেষ শক্তি। থর্নডাইক বুদ্ধির কটি উপাদানের কথা উল্লেখ করেছেন? 4টি: স্তর, বিস্তৃতি, ক্ষেত্র ও গতি। আমাদের মন ত্রিমাত্রিক, একথা কে বলেছেন? গিলফোর্ড। গিলফোর্ডের মতে বুদ্ধির 3টি মাত্রা: প্রক্রিয়ার মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা এবং উৎপাদনগত মাত্রা। বিমূর্ত বুদ্ধি 2টি শ্রেণীর: প্রতীকমূলক এবং বিমূর্ত ভাষামূলক ক্ষমতা। স্টার্নবার্গ তার বুদ্ধি তত্ত্বকে 3টি অংশে বিভক্ত করেছেন: উপাদানগত তত্ত্ব, পরীক্ষামূলক তত্ত্ব এবং বর্ণনা প্রাসঙ্গিক তত্ত্ব। কোয়েশ্চেন নাম্বার 316, ফিজিওগনমিতে ব্যক্তির মুখের অবয়বের সঙ্গে বুদ্ধির সম্পর্ক খোঁজার চেষ্টা করা হতো। গ্রাফিওলজিতে হস্তলিপির প্রকৃতি বিচার করে বুদ্ধি নিরূপণ করা হতো। বুদ্ধিকে কতগুলি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 4টি। স্পিয়ারম্যান বুদ্ধি সম্পর্কে তার সংশোধিত তত্ত্বে কটি উপাদানের কথা বলেছেন? 3টি। দ্বি উপাদান তত্ত্বে 2টি ক্ষমতা: সাধারণ ক্ষমতা এবং বিশেষ ক্ষমতা। থার্ডস্টোনের প্রাথমিক মানসিক তত্ত্বে কটি উপাদানের কথা বলা হয়েছে? 7টি। থার্ডস্টোনের মতে বুদ্ধির মধ্যে পরস্পর নিরপেক্ষ 7টি মৌলিক শক্তি বর্তমান। এগুলি হলো সংখ্যা ব্যবহার ক্ষমতা, বাচনিক ক্ষমতা, স্থানিক ক্ষমতা, স্মৃতি বা সংরক্ষণের ক্ষমতা, অবরোহী যুক্তি নির্ণয়ের ক্ষমতা, প্রত্যক্ষণ করার ক্ষমতা, দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা, সমস্যা সমাধান ক্ষমতা। তারপরের প্রশ্ন, থার্ডস্টোনের 7টি মৌলিক উপাদান তত্ত্বে নিচের কোনটি নেই? 4টে অপশন আছে: অভিযোজনের ক্ষমতা, বাচনিক ক্ষমতা, স্থানিক ক্ষমতা, প্রত্যক্ষণ ক্ষমতা। দেখো, পারসেপচুয়াল এবিলিটি, স্পেশিয়াল এবিলিটি আর ল্যাঙ্গুয়েজ এবিলিটি 3টেই ছিল, অভিযোজনের ক্ষমতা কিন্তু ছিল না। সো অপশন নম্বর 1 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বে বুদ্ধির মোট কটি উপাদানের কথা বলা হয়েছে? দেখো, ত্রিমাত্রিক তত্ত্বে আমি তোমাদের আগের 2 দিন আগে সম্ভবত ভিডিওটা দিয়েছিলাম, তো সেখানে সালগুলো মেনশন করে দিয়েছি। বর্তমান যে মোট উপাদান সেটা হচ্ছে মেন্টাল এবিলিটি, সেটা হচ্ছে 180। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 to 5, প্রথমে 1983 সালে গার্ডেনার তার বহুমুখী বুদ্ধি তত্ত্বে ক রকমের বুদ্ধির কথা উল্লেখ করেছেন? 7 রকমের। পরে 1998 সালে গার্ডেনার 3টি বুদ্ধি যুক্ত করেন। গার্ডেনারের মতে 7 রকমের বুদ্ধি হলো ভাষাগত বুদ্ধি, যুক্তিগাণিতিক বুদ্ধি, সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধি, শারীরিক বুদ্ধি, স্থানিক বুদ্ধি, অন্তর্ব্যক্তি এবং আন্তর্ব্যক্তি। নিচের কোনটি গার্ডেনার প্রস্তাবিত বহুমুখী বুদ্ধির তত্ত্বের শ্রেণী নয়? সামাজিক বুদ্ধি, ভাষাগত বুদ্ধি, শারীরিক বুদ্ধি, স্থানিক বুদ্ধি। দেখো, ভাষাগত বুদ্ধি, শারীরিক বুদ্ধি, স্থানিক বুদ্ধি এগুলো ছিল, কিন্তু সামাজিক বুদ্ধির কথা কিন্তু বলা হয়নি। মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম উল্লেখ করেন বিনে। আইকিউ ধারণা সর্বপ্রথম উল্লেখ করেন উইলিয়াম স্টার্ন। বাচনিক অভিক্ষার উদাহরণ: বিনে স্কেল, এসবি টেস্ট, আর্মি ইন্ডিভিজুয়াল টেস্ট অফ জেনারেল মেন্টাল অ্যাডাপ্টিবিলিটি, আর্মি অ্যালফা ও আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট। অবাচনিক অভিক্ষার উদাহরণ হলো আলেকজান্ডার্স পাসালং টেস্ট, র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স এবং আর্মি বেটা। অপসারী চিন্তনের
উপাদানটি কোন তত্ত্বে উল্লেখ করা হয়েছে? গিলফোর্ডের এসওআই মডেল, স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেল, স্ট্যানফোর্ড বিনের বুদ্ধি অভিক্ষায় মোট পদের সংখ্যা কত? 100। প্রশ্ন কি বলেছে? ব্যক্তি জীবনে ভাষার গুরুত্ব 3 দিক থেকে দেখা যায়। ভাষার মাধ্যমে ভাবের আদান প্রদান সম্ভব হয়, ভাষা ব্যক্তি মনের জটিলতা দূর করে, মনের ব্যথা, দ্বিধা, আনন্দ, দুঃখ ইত্যাদি যখন ভাষার মাধ্যমে প্রকাশ করা যায় তখন মনের ভারসাম্য ফিরে আসে, এবং 3 হচ্ছে ভাষা চিন্তনকে সাহায্য করে। কোয়েশ্চেন নাম্বার 335, সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা। কোয়েশ্চেন নাম্বার 336, ভাষাগত পার্থক্যের কারণেই বিভিন্ন ব্যক্তি বাস্তবকে ভিন্ন চোখে দেখে। এই বক্তব্যটি কার? স্যাপির অ্যান্ড উর্ফ। অনেক গবেষক স্যাপির অ্যান্ড উর্ফের তত্ত্বকে 3 দিক থেকে সমালোচনা করেছেন। কি তিনটি? অনুবাদ যোগ্যতা, ভাষাযোগ্য এবং ভাষাযোগ্য নয় এমন ঘটনা, এবং সর্বজনীনতা। এই 3 দিক থেকে সমালোচনা করেছেন। সমাজে সামাজিক আদর্শ এবং মূল্যবোধ গঠনে প্রধান ভূমিকা গ্রহণ করে, আর্থিক এবং ক্ষমতার দিক থেকে শক্তিশালী সমাজের অংশ। ব্যক্তিগত পার্থক্যের কারণ হিসেবে মনোবিদগণ 2টি উপাদানের উপর গুরুত্ব দিয়েছেন, বংশধারা এবং পরিবেশ। কোয়েশ্চেন নাম্বার 340, বংশধারা বলতে বোঝায় জিনগত সূত্রে পূর্বপুরুষের মধ্য দিয়ে যে বৈশিষ্ট্য আমরা সহজাত হিসেবে পাই, এবং পরিবেশ হলো পারিপার্শ্বিক উপাদানের সঙ্গে ব্যক্তির মিথস্ক্রিয়ার কারণে যে বৈশিষ্ট্য আমরা অর্জন করে থাকি। ব্যক্তিগত পার্থক্যের কারণ হিসেবে বংশধারাকে অধিক গুরুত্ব দিয়েছেন গ্যালটন, কার্ল পিয়ারসন, ডাগডেল। পরিবেশবাদী মনোবিশারদ কে? ক্যাটেল, ওয়াটসন, ইস্টারব্রুক, বারবারা বার্কস। ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে বংশধারা এবং পরিবেশের উভয়ের উপর। ব্যক্তিগত পার্থক্য নীতি শিক্ষা ব্যবস্থাকে জটিল, ব্যয়বহুল এবং গতিশীল করেছে। ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতির উদাহরণ ডাল্টন পরিকল্পনা, উইনেটকো পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি ও প্রোগ্রাম শিখন পদ্ধতি। শিক্ষায় অ্যাসেসমেন্ট হলো শিক্ষার উদ্দেশ্য কি পরিমাণে অর্জিত হয়েছে তার পরিমাপ। পরিমাপ ও অ্যাসেসমেন্ট উভয়ে মূল্যায়নের অন্তর্ভুক্ত। শিক্ষাক্ষেত্রে উদ্দেশ্য অনুযায়ী অ্যাসেসমেন্টকে সাধারণত 2টি ভাগে ভাগ করা যায়: শিখনের জন্য অ্যাসেসমেন্ট, শিখনের অ্যাসেসমেন্ট। অভিজ্ঞাপত্রের উদ্দেশ্য প্রধানত 3টি: 1. শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করা, শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয় করা, শিক্ষক শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে। পাঠদান শুরু করার ঠিক পূর্বে শিক্ষক যে প্রশ্নগুলি করেন তাকে বলা হয় আয়োজন স্তরের প্রশ্ন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার তোমাদের 351 থেকে আমি শুরু করব। সো প্রত্যেককেই বলবো পড়াশুনো কিন্তু কন্টিনিউ করতে থাকো। আর মাত্র কয়েকটা দিন তোমাদের রয়েছে। নার্ভাস হবে না, টেনশন করবে না, ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।